তারেক রহমান আসার আগে যে স্ট্যাটাসটা দিয়েছিল, তারপরে যে উনি আসলেন, তো সেখানে তো ভারতীয় পত্রিকাগুলোতে যেটা লেখা হয়েছিল, তারেক রহমান কোনো একটা মানে লেনদেন করে বা কোনো একটা সমঝোতা করে বাংলাদেশে এসেছেন ভারতের সাথে, এইভাবে। এবং বাংলাদেশেরও অনেকে বলছে যে ভারতের সাথে আসলে সমঝোতা করে এসেছে। তো সেই জায়গাটা আসলে কোথায়? তাহলে কি সেগুলো মিথ্যা ছিল? এবং বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না কেন? তার নিশ্চয়ই এগুলো সত্য কথা। আমি তো যেটা মনে করি, এবং আমি বিএনপির মধ্যে অনেক ভারতীয় দালাল আছে, আছে। তো সেগুলো কি কোনো কিছুই কাজ করছে না এখন আর? আচ্ছা, আমি যেটা মনে করি, মানে আমার আমার বুদ্ধিতে যেটা মনে হয় যে তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন তখন উনি বলেছিলেন যে উনার একার উপর নির্ভর করে না। এবং তখন থেকেই আমরা জানি এটলিস্ট যে কয়জন লোকজন বলে আসছিল জেনারেল ওয়াকার এর এগেইনস্টে, যে জেনারেল ওয়াকার ইজ স্টিল কানেকশন উইথ ইন্ডিয়া অর আওয়ামী লীগ। এই জিনিসটা প্রচন্ডভাবে প্রচন্ডভাবে সত্য, যেটা তত্ত্বাবধায়ক সরকার বা প্রফেসর ইউনূসের সরকার যখন ছিল তখন তারা আর্মির কোনো কিছুর মধ্যে তারা হাত দিতে পারে নাই বিকজ অফ জেনারেল ওয়াকার। এই জেনারেল ওয়াকার ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং জেনারেল ওয়াকারের সাথে ইন্ডিয়া কানেক্টেড। সো তখনকার আমলে সরি বা জনাব তারেক রহমান, আমি মনে করি যে একটা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। হয়তোবা ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হলেও হতে পারে, কিন্তু এটা ছিল কোনো মানে মানে দলের স্বার্থে না, বিএনপির স্বার্থে না, দেশের স্বার্থেও উনার দেশে আসাটা জরুরি ছিল। উনি হয়তোবা একটা আন্ডারস্ট্যান্ডিং যদি করেও থাকে, এটা আমরা জানি না। ওনাকে বেনিফিট অফ ডাউট দিব এখন, যেহেতু বর্তমানে আমি দেখতেছি যে উনি হার্ড লাইনে আছেন ভারতের সাথে, এবং স্ট্রংলি বলেছেন যে আমাদের সাথে কি বলে স্ট্রংলি বলেছেন যে অনুকূল পরিবেশ নাই। আবার আজকে দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী যে হুমায়ুন কবির, উনি কিন্তু বলেছেন যে বা মক্কায় যে তুর্কি পাকিস্তানের যে একটা জোট হয়েছে, ওটার মধ্যে অংশগ্রহণ করতে পারে, যেটা এগেনস্টে ভারতের এগেনস্টে, মানে প্রতিটা অ্যাকশনে কিন্তু ভারতের এগেনস্টে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশনে আমি বলবো না যে উনি ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এসেছিলেন, বাট আমি বলবো করবো ওই সময় যেটা হয়ে থাকে বর্তমানে কৌশলগত একটা অবস্থান ছিল। আদারওয়াইজ জেনারেল ওয়াকারের কন্ট্রোলে যে এখনো অনেক কিছু আছে, এটা আমরা ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমি একটা জিনিস বলে রাখি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমি বলছিলাম যে পার্বত্য চট্টগ্রাম প্লাস হচ্ছে রিসেন্টলি ডিজিএফআই এর একজন ঢাকা ডেটের কমান্ডারকে চেঞ্জ করা হয়েছে শুধু একটা কারণে, কারণ সীমান্ত দিয়ে যে সমস্ত অস্ত্র এবং যারা ক্রাইসিস তৈরি করতে পারে এরকম লোক পাস হচ্ছে, এটা সরকারকে টাইম মতো জানায় নাই দিকে। সো এখানে এটা ক্লিয়ার যে ভারত চেষ্টা করতেছে একটা গন্ডগোল পাকানোর জন্য। আমি নিজে এখন বাংলাদেশে যেতে পারি, কেন যাচ্ছি না, আমার ডিসিশন সেম। জেনারেল ওয়াকার যতদিন থাকবে সরকারের ভারতপন্থী এবং যে সমস্ত জায়গা আছে তাদের উপর সম্পূর্ণভাবে কন্ট্রোল নাই। এবং আমি একটা জিনিস আমি এখানে বলে যাচ্ছি, জেনারেল ওয়াকার যদি ডিসেম্বর পর্যন্ত থাকে, ওই শেখ হাসিনা, তারপরে ওই যে বোরকা শামীম, এরা যে সমস্ত কথাবার্তা বলতেছে না যে 12-13টা নিয়ে আসবে, দেশে আসবে, গন্ডগোল পাকাবে, সে ওই সময় যদি জেনারেল ওয়াকার থাকে বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে। এবং এত কিছুর পরেও যদি সরকার এই কথাটা না বলে জেনারেল ওয়াকারকে না সরায়, এবং আমি এটা জিনিস আবারও বলি, জেনারেল ওয়াকার সরে গেলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। যেমন চুপ্পুকে সরানোর পরে যেমন অর্ধেক সমস্যার সমাধান হয়েছে, এবং জেনারেল ওয়াকার সরে বাকিটাও শেষ হয়ে যাবে এবং সরকারের জন্য সরকার চালানো স্মুথ হবে।